সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। এই পরিস্থিতির সঙ্গে একটু সাবধানে চলতে হবে আমাদের। আমরা গত দিন যেটা গত দুদিনে যেটা করেছি, মানে একদিন করা হয়েছে আমাদের যে অংশীদারি কারবার, সেটার পরের পার্টটুকু আমি আজকে করাচ্ছি। হ্যাঁ, আজকে 10 থেকে করাবো। অংশীদারি কারবার আমি আগের দিন বলেছি, আবার আজ আরেকবার বলছি। অংশীদারি কারবার দু রকমের হয়, একটা সরল অংশীদারি, একটা মিশ্র অংশীদারি। সরল অংশীদারিটার ক্ষেত্রে সময়টা মানে একই সময় যতগুলো পার্টনার থাকবে একই সময় টাকা জমা করবে, একই সময় গিয়ে তাদের হিসেবটা হবে। আর মিশ্র অংশীদারি যেটা, সেই মিশ্র অংশীদারির ক্ষেত্রে কি হয় যে টাকাটা কম বেশি আগে পিছিয়ে কেউ কেউ হয়তো বছরের প্রথমে দিল, আবার হয়তো মাঝখানে 3-4 মাস পর আবার কিছু টাকা দিল, আবার হয়তো 2-3 মাস পর টাকা তুলেও নিতে পারে। সে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি। আমাদের মূলত মিশ্র অংশীদারিটা একটু নতুন ধরনের। আর সরল অংশীদারি যেটা, আমরা সেই টাইপের অঙ্ক আমরা 7-8-এ পাটিগণিতের অঙ্ক অনেক সময় করে ফেলেছি আমরা নিজেরা। হ্যাঁ, তা সেটা নিয়ে অত ভাবনা চিন্তার কিছু না। ভাবনা চিন্তার আমাদের মিশ্র অংশীদারিটা নিয়ে, যেটা আরও পরে দুটো অঙ্কতে দুটো তিনটে অঙ্কে মিশ্র অংশীদারির উপরেই নির্ভর করছে। যেমন 10-এর অঙ্কটা দেখো কি বলেছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। এই যে আমি বললাম না যে মিশ্র অংশীদারির ক্ষেত্রে কি হয়, কখনো টাকা দেওয়া কেউ দিল, বা কখনো কেউ টাকা তুলেও নিতে পারে। যাই হোক না কেন, সবগুলোই কী হবে, মিশ্র অংশীদারির মধ্যে পড়বে এটাকে। হ্যাঁ, মিশ্র অংশীদারির ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলেছিলাম যে কার্যকরী মূলধন বলে একটা কথা, কার্যকরী মূলধন। সেই কার্যকরী মূলধন করে অঙ্কগুলোকে করতে হবে। যেমন নিয়ামক চাচার কার্যকরী মূলধন কি হবে, নিয়ামক চাচার কার্যকরী মূলধন। দেখো বছরে প্রথমে কত টাকা দিয়েছে ও, 30,000। তাহলে সেই 30,000 টাকা কিন্তু কমাস চলবে, সেই 6 মাস পরে আবার দিচ্ছে। তা 6 মাস পর্যন্ত তার তো 30,000 টাকাই খাটছে। এই যে 30,000 টাকাটা বছরের প্রথমে দিল, সেটা 6 মাস পর্যন্ত খাটছে, সেই জন্য 6 দিয়ে গুণ হলো। 6 মাস পরে কি ঘটনা ঘটলো, তার তো 30,000 টাকা আছেই, প্লাস সঙ্গে এর সঙ্গে কি করলো, আরো দেখো 10,000 টাকা না আরো 40,000 টাকা লগ্নি করলো, মানে প্লাস 40,000। তাহলে 30,000 টাকা তার ছিল 6 মাস পরের ঘটনাটা, আরো 40,000 টাকা দিল, টোটাল তার এই যে 70,000 টাকা। এটা বাকি ক মাস পরে আছে, 6 মাস না 1 বছরে। 1 বছর হিসেবে প্রথমে যদি 6 মাস হয়ে যায়, আর কত পরে থেকে আর পরে 6 মাস থাকে, দিয়ে আমাদেরকে এটাকে ক্যালকুলেশন করে নিয়ে 6 দিয়ে গুণ করলে 1 8 4 0, এটা 7 4 0 ইনটু 6, 1 8 1 2 3 4 যোগ 6 7 42 4 0, তাই তো? যোগ করে 60 4 0, মানে 6 লক্ষ টাকা। তার কার্যকরী মূলধনটা কত বেরিয়ে গেল, 6 লক্ষ। এটা কার বেরিয়ে গেল, নিয়ামক চাচা। আরেকজন কে আছে আমাদের, করবি দিদি, তাই তো? করবি দিদি, করবি দিদির কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন আমি বলেছি দিলে যোগ করবো, আর যদি তুলে নেয় তাহলে বিয়োগ করে দেবো। তার করবি দিদি প্রথমে 50,000 টাকা দিল, তাই দিয়েছে, তাহলে 50,000 কিন্তু সেও কিন্তু 6 মাস পরে ঘটনা, তাই তো? 6 দিয়ে গুণ হলো, আর 6 মাস পরে সে কি করলো, 50,000 থেকে 10,000 তুলে নিল। সেটা আর বাকি ক মাস পরে আছে, 6 মাস। তাহলে দেখো এখানে যেহেতু টাকাটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে বলে বিয়োগ হয়ে গেল। আর এই ক্ষেত্রে দেখো টাকাটা দিয়েছে আবার নতুন করে, সেই জন্য যোগ হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টাকাটা সে দিয়েছে না তুলে নিয়েছে। তুলে নিলে বিয়োগ, আর যদি দেয় তাহলে যোগ। দিয়ে কত আসছে এটা, এখানে 5 6 30, 3 লক্ষ যোগ, এটা বিয়োগ করলে 40,000 ইনটু 6, 3 লক্ষ যোগ 2,40,000, তার মানে 5,40,000। 5,40,000 টাকা কারটা কার্যকরী মূলধন বেড়ালো, করবি দিদি। তো তাদের মূলধনের অনুপাত, তাদের
মূলধনের অনুপাত। আচ্ছা, এই যে এই অনুপাতটা কার্যকরী মূলধনের অনুপাত মানে মূলধন অনুপাত, বা আমরা লভ্যাংশ অনুপাত লিখলেও ভুল না জিনিসটা। হ্যাঁ, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? 6 লক্ষ ইস্টু 5,40,000 সমান 60:54 কেটে গেলে 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 9। এবার তো মোট লাভ 19,000 টাকা, তাই তো? 19,000 টাকা দেয়। তাহলে আমরা ওখান থেকে অতএব নিয়ামত চাচার লভ্যাংশ কি হবে? 19,000 ইন্টু আনুপাতিক ভাগাকারটা 10-এর 10 যোগ 9, তার মানে 19,000 ইন্টু 10-এর 19, তাই তো? 19 দিয়ে কেটে গেলে 1,000, টোটাল কত হয়ে গেল? 10,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ পেয়ে গেলাম 10,000, আর একটা করবী দিদির লভ্যাংশ, 19,000 ইন্টু 9-এর 19 কেটে গেলে 1,000, 1,000 দিয়ে 9,000 টাকা, 9,000 টাকা। তাহলে অঙ্কটা সবাইকে বোঝাতে পারলাম আমি কি? এই যে অঙ্কটা, এটা একটা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক, তাই তো? কম বেশি মার্কস খাচ্ছে যখন, বা পরে দেওয়া বা কেউ টাকা তুলে নেওয়া, এই ধরনের অঙ্কগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি। তাহলে মিশ্র অংশীদারি কারবারের একটা ভালো উদাহরণ অঙ্ক এটা একটা, যে কি নিয়ামত চাচা বছরে প্রথমে 30,000 টাকা দিয়েছিল, সেটা 6 মাস খাটলো, 6 মাস পরে সে আরো 40,000 টাকা দিল। তাহলে টোটাল তার কত টাকা হয়ে গেল? 30,000 প্লাস 40,000, সেটা আর বাকি 6 মাস খাটলো, পরে আমরা 60,000 টাকা পেলাম। আর করবী দিদির কার্যকরী মূলধনে কি হয়ে গেল? 50,000 ইন্টু 6 হলো, আর 50,000 থেকে সে তো 10,000 টাকা তুলে নিচ্ছে 6 মাস করে, এই তুলে নিচ্ছে বলে বিয়োগ হলো। হ্যাঁ, বিয়োগ করলে সেটাতে বাকি আর 6 মাস করে আছে, 6 মাস আছে, 6 দিয়ে গুণ করা হবে। পরে আমাদের পেলাম 3 লক্ষ, আর এদিকে 40,000 ইন্টু 6, তাহলে 2,40,000 যোগ করে 5,40,000। অতএব তাদের মূলধনের অনুপাত কত হলো? 6 লক্ষ ইস্টু 5,40,000, যে 10:9। এবার মোট লাভ 19,000 বলে দিয়েছে এখানে, এই যে অঙ্কের মধ্যে বলে দিয়েছে 19,000, সেখান থেকে আনুপাতিক ভাগাহারে আমরা কে কত লাভ পেল আমরা বের করে দিই। অঙ্কটা তাহলে সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক, সামান্য একটু জটিল অঙ্কটা। হ্যাঁ, জটিল এই কারণে বলছি যে এটা একটু জটিলভাবে বলা হয়েছে। কিভাবে দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা আর একটা 3 লক্ষ টাকা নিয়ে একটা মিনি বাস ক্রয় করলো, মানে একটা ছোট বাস ক্রয় করলো, করে তারা ব্যবসা শুরু করলো। আর 4 মাস পরে তাদের বন্ধু পিটার এসে যোগদান করলো। কিন্তু যখন পিটার এসে যোগদান করলো 40,000 টাকা, 81,000 টাকা নিয়ে, তখন কিন্তু ওই 81,000 টাকার আর কিন্তু কোনো প্রয়োজন নাই, ওই বাসের ক্ষেত্রে প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে ওই 81,000 টাকাটা এক্সেস টাকা, তো তখন তারা ঠিক করলো ওই ওই শ্রীকান্ত আর সৈফুদ্দিন যারা ব্যবসাটা শুরু করেছিল, তারা ঠিক করলো তাহলে আমরা 81,000 টাকাটা ওই সময় তুলে নিই, আনুপাতিক আমাদের মূলধন অনুপাতে টাকাটা তুলে নিই টাকাটা শুধু শুধু ফেলে রেখে কোনো লাভ নাই, আমাদের অন্য কোনো ব্যক্তিগত কাজে আমরা কাজে লাগাতে পারবো, সেই জন্য তারা তুলে নেবে টাকাটা। তা তুলে নেওয়ার আগে তারা বললো আমরা মূলধন অনুপাতে তুলবো, অর্থাৎ ওই যে 2,40,000 আর 3 লক্ষ দিয়েছিল, সেই যে টাকার অনুপাত, সেই অনুপাতে তারা টাকাটা তুলবে। ওই কারণে প্রথমে আমাদের কি করে নিতে হবে, যে শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত হবে? ওই 2,40,000 ইস্টু 3 লক্ষ দিয়ে কত হলো? 24:30। আচ্ছা, 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 5। তাহলে তাদের শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাত আসলে হচ্ছে 4:5। তাদের বন্ধু পিটার যখন এসে ব্যবসায় যোগদান করলো 81,000 টাকা নিয়ে, তারা কিন্তু এই অনুপাতে টাকাটাকে তুলে নিল, তাই বলেছে দেখো ওখানে ভালো করে। হ্যাঁ, তাহলে শ্রীকান্ত কত টাকা তুলবে? শ্রীকান্ত তুলবে
কত? এই ৮১,০০০ টাকা পিটার যে টাকাটা দিল, এটার কোনো কাজ নাই, মানে ওই টাকাটা ব্যবসার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই বলে তারা তাদের এই মূলধন অনুপাত টাকাটাকে তুলে নিচ্ছে। তাহলে 4/4 + 5 সমান ৮১,০০০ ইন্টু 4 এর 9 কেটে গেল ৯,০০০ সমান ৩৬,০০০ টাকা, তাই তো? তাহলে কত হয়ে গেল? ৩৬,০০০ টাকা। আর এটাকে সৈফুদ্দিন তুলবে কত? এই ৮১,০০০ ইন্টু 5/9, 9 দিয়ে কেটে গেলে তো ৯,০০০, এটা ৪৫,০০০ টাকা, ৪৫,০০০ টাকা। তাহলে তাদের বন্ধু পিটার যখন ব্যবসাতে এসে যোগদান করলো, তাদের পার্টনার হলো, তখন শ্রীকান্ত সেই পিটারের টাকাটা থেকে ৩৬,০০০ টাকা নিজে নিয়ে নিল, আর তার বন্ধু সৈফুদ্দিন সেও ৪৫,০০০ টাকাটা সেটা তুলে নিল। এটা ৪ মাস পরের ঘটনা কিন্তু। হ্যাঁ, তাহলে এবার আমাদের জিনিসটা এবার আসল অঙ্কে চলে আসছে, যে এবার ওই যে কার্যকরী মূলধনের ব্যাপারটার দিকে চলে আসছে, তাই আসছে তো? তাহলে কার্যকরী কার বের করবো? প্রথমে শ্রীকান্তের বের করবো। তাহলে শ্রীকান্তের কার্যকরী মূলধন, শ্রীকান্তের কার্যকরী মূলধন কি হবে? শ্রীকান্ত বছরে প্রথমে দিয়েছিল কত? 2,40,000। সেটা তো 4 মাস কাটলো। বন্ধু পিটার যখন আসলো তার আগে পর্যন্ত তো 4 মাস, সেই 4 মাস কিন্তু তার এই 2,40,000 টাকায় কেটেছে এই ব্যবসায়। এবার 4 মাস পরে 2,40,000 থেকে সে তুলে নিল 36,000। আচ্ছা, সেই টাকাটা এই যে পড়ে থাকবে 36,000 তুলে নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে, বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ওটা, সেটা আর বছরে ক মাস পড়ে আছে? 8 মাস পড়ে আছে, ওই জন্য ওটা 8 দিয়ে গুণ। হ্যাঁ, এটা 4 দিয়ে গুণ করলে 9, 6, 4টে 0, আর এটা বিয়োগ করলে কত হলো? 204 ইন্টু 3টে 0 ইন্টু 8, 9, 6, 4টে 0 যোগ 4টা 32 আর 1632 যোগ করে 0, 0, 0, 2, 9, 2,592 এত টাকা। এটা কার বেরিয়ে গেল? কার্যকরী মূলধন শ্রীকান্তের। তারপরে সৈফুদ্দিনের কার্যকরী মূলধন। আচ্ছা, সৈফুদ্দিন বছরে প্রথমে কত দিয়েছিল? 3 লক্ষ টাকা। তার তো 4 মাস খাটলোই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 3 লক্ষ টাকা, সেটা 4 মাস খাটলো। 4 মাস পরে সে টাকা তুলে নিয়েছে কত টাকা? তার যে বন্ধু যে পিটার দিয়েছিল যে টাকাটা ৪৫,০০০ টাকা, সেখান থেকে তুলে নিল 45, তুলে নিচ্ছে। ৮১ দিয়েছিল, সেখানে 45 ও তুলে নিচ্ছে। তাহলে 3 লক্ষ বিয়োগ ৪৫,০০০ ইন্টু বাকি ক মাস? 8 মাস। আচ্ছা, 4 দিয়ে গুণ করলে 3, 4, 12, 1, 2, 3, 4, 5, আর এদিকে কত হচ্ছে? বিয়োগ করলে 255 ইন্টু 255,000 ইন্টু 8 কত আসছে? দেখো তাহলে ক্যালকুলেশনটা, 1, 2, 1, 2, 3, 4, 5, একটু বড় বড় ক্যালকুলেশন। হ্যাঁ, 0, 0, 0, 5,40 0 থেকে 4, 5,40, 44 4 থেকে 4, 204। আচ্ছা, গুণটা আমি দেখে নিই একবার, দাঁড়াও। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে 324, এটা আমাদের ঠিকই আছে ক্যালকুলেশন। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা একটু দেখে নিলাম। ক্যালকুলেটর অসুবিধা হবে, বড় বড় ক্যালকুলেশন একটু সাবধানে করতে হবে, সময় নিয়ে করতে হবে। আমি অত সময় এখানে দিতে পারছি না। হ্যাঁ, এবার আরেকটা কি বলে আছে? পিটারের কার্যকরী মূলধন। পিটারের কার্যকরী মূলধন। পিটার তো ৮১,০০০ টাকা দিয়েছিল, সে একবারই দিয়েছিল, তাই তো? সে একবারই দিয়েছে, 8 দিয়ে গুণ হবে। 8 দিয়ে গুণ করলে কত হলো? 0, 0, 0, 8 কে 8, 8 কে 64, 648, এই 3টে 0। হ্যাঁ, তাহলে তাদের এই যে 3 জন আছে, 3 জনের তাহলে মূলধনের অনুপাত কত হলো? 3 জনের মূলধনের অনুপাত মূলধন
মূলধনের অনুপাত। প্রথমে হচ্ছে কত 2 5 9 2 0 0 0 ইস্টু 3 2 4 4টে 0 ইস্টু 6 4 8 3টে 0। এটা কেটে গেলে অনুপাত হলে দেখো 4:5:1 আসে। হ্যাঁ, কাটাকাটি হয়ে যায়, প্রথমে 3টে করে 0 কাটবে, তারপরে 4 দিয়ে বা 10 দিয়ে বা এরকম হয়তো কিছুতে কেটে যাবে, দেখবে কেটে গিয়ে 4:5:1 আসবে। এবার এই 4:5:1 হতে মোট লাভ কত টাকা বলে দিয়েছে 39,150 টাকাটা, ওইটাকে আনুপাতিক ভাগ হারে বের করে দেবে। আমি তাহলে বাকিটুকু আর করলাম না, কিন্তু তোমরা বুঝতে পারলে এটা করতে পারবে তো। ওই যে 39,150 টাকাটা আনুপাতিক ভাগ হারে, এই আনুপাতিক ভাগ হারে কার কার দাঁড়াবে, শ্রীকান্তের লভ্যাংশ ও তারপরে সৈকতের লভ্যাংশ, পিটারের লভ্যাংশ বেরিয়ে চলে আসছে। তাহলে মূল অংশটা হচ্ছে এইটা হয়ে গেলে, এই পর্যন্ত হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। তারপরে যে লাভটা সেটাকে আনুপাতিক ভাগ হারে আমরা বের করে দেবো। একটু আমি আটছানা বলে আর করলাম না এখানে, আমি নতুন করে তাহলে আরো বুঝিয়ে দিই অঙ্কটা কিরকম হয়। দেখো শ্রীকান্ত আর সৈকতদ্দিন 2,40,000 আর 3 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা অর্থাৎ একটা মিনি বাস ক্রয় করলো, করে তারা ব্যবসাটা শুরু করলো। আচ্ছা, 4 মাস পরে যখন তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে ওই ব্যবসায় এসে যোগদান করলো, তখন ওই শ্রীকান্ত আর সৈকতদ্দিন দেখলো যেহেতু ওই 81,000 টাকাটা কোনো ওই ব্যবসায় আর কোনো প্রয়োজন নাই, তাই তারা কি করলো, ওই টাকাটাকে তাদের যে অনুপাতে মূলধন দিয়েছিল বছরের প্রথমে ব্যবসা শুরুতে, সেই অনুপাতে তারা টাকাটা তুলে নিল। তাতে শ্রীকান্ত টাকা তুলে নিল কত 36,000 আর সৈকতদ্দিন টাকা তুলে নিল 45,000। আচ্ছা, এবার শ্রীকান্তের কার্যকরী মূলধন, আমরা এই ধরনের অঙ্কগুলোকে কি বলেছিলাম, মিশ্র অংশীদারি। মিশ্র অংশীদারি অঙ্কে কার্যকরী মূলধন বলে একটা কথা আছে, যে টাকাটা যত মাস খাটবে তত দ্বিগুণ। তার প্রথমে 2,40,000 টাকাটা 4 মাস খাটছে, 4 দ্বিগুণ হলো। এই 2,40,000 থেকে 36,000 টাকা সে তুলে নিচ্ছে, ওই জন্য বিয়োগ হয়ে গেল, সেটা বাকি 8 মাস খাটলো। কেটে আমরা এইটা মূলধন পেলাম। আর সৈফুদ্দিনের কি হলো, সে 3 লক্ষ দিয়েছিল বছরের প্রথমে, সেটা তো 4 মাস খাটলো। 3 লক্ষ থেকে এবার 4 মাস পরে সে তুলে নিল 45,000 টাকা, সেটা বাকি ক মাস কাটবে, সেটা 8 মাস কাটবে। দিয়ে গুণ করে 2,55,000 পেলাম। টোটালে কত হয়ে গেল 3,24,000, মানে 3,24,000 না 32,40,000 হয়ে গেল। হ্যাঁ, 32,40,000 তার কার্যকরী লভ্যাংশ বেরালো। আর পিটার তো সেই 4 মাস পরে দিয়েছিল 81,000 টাকাটা, সেটা শুধু 8 মাস খাটবে। গুণ করে আমরা কত পেলাম 6,48,000 টাকা পেলাম। দিয়ে তাদের তিনজনের মূলধনের অনুপাত, তারপরে 3টে অনুপাত বের করে নিলাম, 4:5:1 পেলাম। দিয়ে মোট লাভ হয়েছে বলে দিয়েছে, তারপর এখানে লাভ কত বলে দিয়েছে 39,150 টাকাটা, সেই টাকাটা এই আনুপাতিক ভাগ হারে আমরা বের করে দিলাম। হ্যাঁ, এটা আমি বাকিটুকু করলাম না, কিন্তু 3টে ধাপ থেকে গেল, যে শ্রীকান্তের লভ্যাংশ কত, সৈকতের লভ্যাংশ কত, পিটারের লভ্যাংশ কত, সেটা আমরা পরে বের করে নেব। আচ্ছা, এবার চলে আসছে আমরা 12 নম্বর অঙ্কে। দেখো আচ্ছা, 12 নম্বর অঙ্কটাও ভালো অঙ্ক, খুব আসার মতো অঙ্ক একটা। আচ্ছা, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় এবং সে লাভ থেকে অরুণ 7,130 টাকা পায়। তাহলে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা কিন্তু একটু জটিল অঙ্ক, সামান্য জটিল। কার্যকরী মূলধনের নিয়ে অঙ্কটা করতে হবে আমাদেরকে, অর্থাৎ এটা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। তা প্রথমে আমরা দেখো, ভালো করে দেখো, অরুণ যে 12,000 টাকাটা দিল সেটা কত মাস পরে দিল সেটা কিন্তু এখানে উল্লেখ নাই, সেটাই উত্তর চেয়েছে আমাদের। হ্যাঁ, তা আমরা ধরে নিলাম অরুণ 12,000 টাকাটা x মাস পরে দিয়েছিল। তাহলে অরুণ, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, অরুণ 12,000 টাকা x মাস পরে দিয়েছে। তাহলে অতএব অরুণের কার্যকরী মূলধন
অরুণের কার্যকরী মূলধন কত হয় বলো তো দেখি। অরুণ বছরের প্রথমে কত টাকা দিয়েছিল? 24,000 টাকা। 24,000 টাকাটা সেটা এক্স মাস খাটলো, কারণ এক্স মাস পরে যখন টাকাটা দিচ্ছে এক্স মাস পর্যন্ত তো টাকাটা খাটলো, সে এক্স মাসটা 5 মাস হতে পারে, 4 মাস হতে পারে, যা খুশি হতে পারে, সেটা পরের ব্যাপার আসছে। হ্যাঁ, আচ্ছা এক্স মাস পরে তার তো কি হয়ে গেল, 2,24,000 ছিল প্লাস আরো 12,000 দিয়ে দিল টাকা। এই যে 12,000 টাকা দিচ্ছে, পরেও আরো 12,000 টাকা ব্যবসায় মূলধন দিল, 12,000 টাকা দিল। সেটা বাকি ক মাস পরে আছে বলতো এক বছরে? এক্স মাস পরে আর কত মাস পরে থাকে লিস্টে? 12 মাইনাস এক্স মাস, 12 মাইনাস এক্স মাস, এই মাসটা পরে থাকে। এটাকে ক্যালকুলেশন করে নিই, 24,000 এক্স প্লাস এটা 36,000 ইনটু 12 মাইনাস এক্স। আমি দুটো থেকে দেখো 12,000 কমন নিয়ে নিলাম, এটা সুবিধা হবে। তাহলে এখানে 2x পড়ে থাকলো, আর এখানে একটা 3 12 36 3 পড়ে থাকলো, তো 3 দিয়ে গুণ করলে 3 12 36 মাইনাস 3x দিয়ে 12,000 ইনটু 36 মাইনাস x হয়ে গেল। হ্যাঁ, এটা কার কার্যকরী মূলধন বেরালো? অরুণের। এবার আমরা বের করব অজয়ের কার্যকরী মূলধন। অজয়ের কার্যকরী মূলধন, আচ্ছা কি হবে? অজয় বছরের প্রথমে সে 30,000 দিয়েছিল, আর কিন্তু টাকা তোলেওনি, কিছু করেনি, তাহলে গোটা 12 মাসে কেটে গেল তার 30,000 টাকাটা, তাই তো? এর ক্ষেত্রে তো কোনো তোলা বা দেওয়া ব্যাপার আসছে না অজয়, তাহলে ও শুধু পুরো টাকাটা 12 মাসে কেটে যাচ্ছে, সেই জন্য 12 দিয়ে গুণ হলো। হ্যাঁ, দিয়ে এখানে এক কাজ করি আমরা, 30 ইনটু 12,000 করে রাখতে পারি এখানে। কেন করলাম পরে বুঝতে পারবে। দেখো এই যে 30 আর এই তিনটে শূন্য এর সঙ্গে নিয়ে নিলাম। হ্যাঁ, যে তাহলে অরুণ ও অজয়ের মূলধন অনুপাত, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, আচ্ছা 12,000 ইনটু 36 মাইনাস x ইজ টু 30 ইনটু 12,000। দেখো দুই দিকে 12,000 12,000 কেটে গেল, তাহলে 36 মাইনাস x ইজ টু 30। এইটা হয়ে গেল তাদের মূলধনের অনুপাত। এই অনুপাতে নিশ্চয়ই অরুণ লাভ পাবে, তাহলে অরুণের লাভ, অরুণের লভ্যাংশ, অরুণের লভ্যাংশ সমান কি হলো? এই যে মোট কত টাকা লাভ হয়েছিল? 14,030 টাকা ইনটু অরুণের অনুপাত হচ্ছে 36 মাইনাস x, আর অনুপাতের সমষ্টিটা নিচে বসবে 36 মাইনাস x প্লাস 30 সমান, তাহলে 14,030 ইনটু 36 মাইনাস x বাই নিচে কত হয়ে গেল? 66 মাইনাস x। আচ্ছা এই যে লাভটা, এই লাভটাই অরুণের লাভ আবার বলা আছে, দেখো 7,130 বলা আছে। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে, আচ্ছা শর্তানুসারে কি হচ্ছে? 36 মাইনাস x, ও 14,030 ইনটু 14,030 ইনটু 36 মাইনাস x বাই 66 মাইনাস x সমান নিশ্চয় 7,130, 7,130। এখান থেকে এটাকে ভাগ করে নিয়ে যাব, 36 মাইনাস x বাই 66 মাইনাস x সমান 7,130 বাই 14,030, 0 0 কেটে গেল। আচ্ছা কাটবে 23 দিয়ে কাটবে, দেখো 3 23 এটা 31 হচ্ছে, 23 দিয়ে কেটে যাচ্ছে, এটা 23 দিয়ে কাটলে 5 5 23 23 3 5 5 2 10 3 5 15 115 6 6 যাচ্ছে, 6 3 6 23 দিয়ে যদি আমরা 1403 কে ভাগ করি, 6 দিলাম 3 4 8 থেকে 3 12 13 61, এটা কেটে গিয়ে নিচে কত হয়ে গেল? 61, 23 দিয়ে কেটে গেল। হ্যাঁ, এবার এটাকে বজ্রগুণন করে x এর মান যেটা পাবে, হ্যাঁ এটাকে কোনাকুনি বজ্রগুণন করে দিবে, করে x এর মান বের করবে, সেটাই হয়ে গেল। তত মাস পরে তাহলে তার 12,000 টাকাটা অরুণ সেই টাকাটা দিয়েছিল। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিভাবে করতে হলো আমি আরেকবার বলে দিই। অঙ্কটা অরুণ অরুণ আর অজয় একটা ব্যবসা শুরু করেছিল, তা অরুণ তার সেই ব্যবসাতে অরুণ কয়েক মাস পরে আবার 12,000 টাকা দিয়েছিল, কয়েক মাস পরে
কত মাস পরে সেটা বলা নাই, ওই জন্য অঙ্কটা একটু জটিল হলো। এক্স ধরে করতে হচ্ছে আমাদেরকে, যে অরুণ তার 12,000 টাকাটা ধরি এক্স মাস পরে দিয়েছিল, এটা ধরিয়ে ধরে লিখতে হবে। হ্যাঁ, ধরি লিখে নেবো, এটা তো বলা নাই কত মাস পরে, সেটা উত্তর চেয়েছে। এবার অরুণের কার্যকরী মূলধন কি হলো, 24,000 ইন্টু সেটা এক্স মাস খাটলো, এক্স মাস পর্যন্ত 24,000 খাটলো, 24 টাকা। এবার এক্স মাস পরে সেই 24,000 সঙ্গে আরো সে কত টাকা যোগদান করালো ব্যবসাতে, 12,000 টাকা। সেটা বাকি আর কমাস পরে আছে 12 মাইনাস এক্স মাস, সে 12 মাইনাস এক্স মাস দিয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম 12,000 টাকা দিলাম, কারণ পরে বুঝতে পারবে। আর অজয়ের কার্যকরী মূলধন সে কিন্তু 30,000 টাকা দিয়েছিল ব্যবসাতে, আর কোনো টাকা তোলেওনি, টাকা দেয়নি। তাহলে সেটা তার পুরো 12 মাস কাটলো, ওই জন্য 12 দিয়ে গুণ করলাম, পরে আমি এই আকারে লিখে রাখলাম এটা। দিয়ে তাদের অরুণ ও অজয়ের মূলধন অনুপাত, তাতে দেখো 12,000 কেটে গেল, দিয়ে এইটা অনুপাত হলো। তাহলে অরুণের লভ্যাংশ কি করে পাবো, মোট লাভ ইনটু তার আনুপাতিক ভাগ, আর অরুণের আনুপাতিক ভাগ, আর এটা দিয়ে এই টাকাটা পেলাম। এইটা সেই লাভটা আবার বলা আছে 7,130 অরুণের লাভ। এইটা আমরা কেন করলাম, কারণ অরুণের লাভের সঙ্গে আমরা শর্ত করার জন্য এটা করেছি। হ্যাঁ, পরে এখান থেকে কেটে গিয়ে দেখছি এটা 31/61 হচ্ছে। তোমরা বাদ বাকিটুকু বর্জগণন করে নিয়ে x এর মানটা বের করবে, করলে দেখবে এটা x মান 5 বেরিয়ে আসবে। হ্যাঁ, তাহলে অরুণ তার যে 12,000 টাকাটা কমাস করে দিয়েছিল ব্যবসায়, 5 মাস করে দিয়েছিল। এই জায়গাটা এই ক্যালকুলেশনটা একটু এখান থেকে একটু আলাদাও করা যায়, যদি কেউ আগ্রহ থাকে পরে আমি তোমাদের জানিয়ে দেবো, এখন আর এটা নিয়ে আলোচনা করছি না, আগে এটাই বুঝে নাও। আচ্ছা, পরে চলে আসছে আমরা 13 নম্বর অঙ্কে। দেখো আচ্ছা, 13 নম্বর অঙ্কগুলো আবার সহজ টাইপের হয়ে গেল। হ্যাঁ, এই 3-4টে অঙ্ক একটু মিশ্র অংশীদারির করেছিল, 9, 10, 11, 12। এরপরে আবার এগুলো একটু সহজ হয়ে যাচ্ছে। কিরকম অঙ্ক দেখো, একটা 3জন মৃৎশিল্পী 1 লক্ষ টাকা ঋণ নিয়ে তার একটা ব্যাংক থেকে ঋণ নিল, দিয়ে তারা একটা ওই কুমারটুলির মানে যারা যেখানে ঠাকুর তৈরি হয়, হ্যাঁ, সেখানে একটা কারখানা স্থাপন করলো। দিয়ে তারা ঠিক করলো যে ব্যাংকে তাদের কিস্তির যে টাকাটা সেটা মিটিয়ে দেবে প্রতি বছর 28,100 টাকাটা, হ্যাঁ, লাভ থেকে। দিয়ে বাকি টাকাটা তারা তাদের অর্ধেক লাভের অর্ধেকটা তারা সমানভাবে নেবে, আর বাকি অর্ধেকটা তারা কে কতদিন কাজ করেছে তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, সেটা নিয়ে নেবে তারা। তা আমরা প্রথমে কি করে নিই, তাদের কিস্তি দেওয়ার পর কত লাভ থাকছে সেটা বের করে নিই। কিস্তি দেওয়ার পর তার আগে একটা কাজ করে ভালো হয়, তাদের কাজের দিনের অনুপাতটা করে নেবে। তাদের কাজের অনুপাত এটা আগে করে রাখাই ভালো। কে কতদিন কাজ করেছে, প্রথম জন 300 দিন, দ্বিতীয় জন 275 দিন, আর তৃতীয় জন 350 দিন কাজ করেছে, তাই তো করেছে। তো এটা অনুপাত করলে 25 দিয়ে কাটলে এটা 12, 25 দিয়ে কাটলে এটা 11, 25 দিয়ে কাটলে এটা 14। হ্যাঁ, আচ্ছা, এবার কি হয়েছে, কিস্তি দেওয়ার পর কত লাভ থাকছে দেখে নিন। কিস্তি দেওয়ার পর লাভ, কিস্তি মানে কি প্রিমিয়াম, ইংলিশে বলা হয় প্রিমিয়াম। হ্যাঁ, কিস্তি দেওয়ার পর লাভ থাকে কত, দেখো কত টাকা লাভ ছিল মোট, প্রথমে 139100, সেখান থেকে বাদ যাবে কত টাকা, 28,100 টাকা, 28,100 দিয়ে বিয়োগ করলে 1,1,1,2 টাকা, এত টাকা না, 3টে শূন্য ছিল, 2 শূন্য, ওইখানে 8 শূন্য আসবে, বিয়োগ করলে শূন্য, ওটাও তো শূন্য হবে, 3টে শূন্য হবে। আচ্ছা, ঠিকই আছে এটা। হ্যাঁ, 1,11,000 টাকাটা। আচ্ছা, এই 1,11,000 টাকাটা তারা কি করলো, তাদের দুটো ভাগ করলো, সমান দুটো ভাগ করলো, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1,11,000 টাকার 1/2 অংশ, অর্ধেক বলতে 1/2 অংশ, তাহলে 1,11,000 বাই 2 সমান 5,5,5,0,0 টাকা। এই টাকাটাকে মানে লাভে মোট লাভ হয়েছে এত টাকা কিস্তি দেওয়ার পরে, সেই টাকাটাকে এইরকম আকারে দুটো ভাগ করে নিল, একটাকে সমান ভাগে ভাগ করলো, তাহলে সমান ভাগে প্রত্যেকে পাবে, সমান ভাগে প্রত্যেকে পাবে। আচ্ছা, প্রত্যেকে কত করে পাবে, এই 5,55,000 বাই কত হবে
না 5 লক্ষ না, 55,500 টাকা বাই 3, 3 দিয়ে ভাগ হবে কেন? কারণ তিনজন মিলে ব্যবসাটা শুরু করেছে, সমান ভাগে নিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত আসছে? 3 18 54, 3 18,500 টাকা। এই 18,500 টাকা কিন্তু সবার ভাগে ভাগ হয়ে গেল। এই প্রথম বন্ধু পেয়ে গেল, দ্বিতীয় বন্ধু পেয়ে গেল, তৃতীয় বন্ধু পেল। হ্যাঁ, এবার বাকি যে টাকাটা পড়ে গেল আরেকটা 55,500 টাকা আছে, সেটা তারা কাজের অনুপাতে ভাগবে। তাহলে কাজের অনুপাতে প্রথম শিল্পী পাবে কত? এই 55,500 ইন্টু আনুপাতিক ভাগ কত? 12/12 যোগ 11 যোগ 14, 500 ইন্টু 12 দেখো যোগ করলে 37 হচ্ছে, তাই তো? আচ্ছা, 37 দিয়ে কেটে গেলে 1500, তার মানে 18,000 টাকা। প্রথম জন পেল 18,000, দ্বিতীয় শিল্পী পেল কত? 55500 ইন্টু 11/37 কেটে গেলে হলো 1500, গুণ করলে হবে 16,500 টাকা। আর তৃতীয় শিল্পী পাবে কত? 55500 ইন্টু কতটা? 14/37, এটা কেটে গেলে তো কত হচ্ছে? 1500, গুণ করলে হবে 21,000 টাকা। তাহলে কি ঘটনা ঘটলো দেখো, তাদের কাজের অনুপাত বের করে রাখলাম। আচ্ছা, কিস্তি দেওয়ার পর লাভ এই টাকাটা করে থাকলো, সেই টাকাটাকে সমান দুটো ভাগে ভাগ করলো, 55,500 টাকা করে দুটো ভাগে ভাগ করে দিল। যে একটা 55,500 টাকাটাকে তারা সমান ভাগে ভাগ করলো, তাতে প্রত্যেকে 18,500 টাকা করে পেল। আর একটা 55,500 টাকাটাকে তারা কি করলো? কাজের অনুপাতে ভাগ করলো, তাতে একজন 18,000 পেল, একজন 16,500 পেল, আর একজন 21,000 পেল। তাহলে বলো প্রথম জন মোট লভ্যাংশ কত হবে? প্রথম শিল্পীর মোট লভ্যাংশ, কত হবে? ওই যে ওইদিকে কত হয়ে আছে? 18,500, এটা তো পাবেই সবাই, হ্যাঁ, প্লাস এদিকে কত? 18,000 টাকা, 36,500 টাকা। এটা প্রথম জন মোট পেল। দ্বিতীয় শিল্পী মোট লভ্যাংশ কত হবে? 18,500 টাকাটা সমান ভাগে পাবে, প্লাস এদিকে পেল 16,500, এদিকে কত হলো? 35,000 টাকা। আর তৃতীয় শিল্পী মোট লভ্যাংশ 18,500 টাকাটা সেটা পাবেই, প্লাস এদিকে কাজের অনুপাতে পেল 21,000 টাকা, যোগ করে কত হয়ে গেল? 39,500 টাকা, 39,500 টাকা। অঙ্কটা তাহলে এটা কিন্তু সরল অংশীদারির মধ্যেই পড়ে, হ্যাঁ, এটা তেমন জটিল না, কিছু মানে শর্ত উল্লেখ আছে তাই, কিন্তু এটা মিশ্র অংশীদারির মধ্যে পড়ছে না। অঙ্কটা কি ছিল? যে তিনজন শিল্পী কিছু টাকা ধার করে, ব্যাংক থেকে ধার করে নিয়ে তারা একটা ব্যবসা শুরু করেছিল, কারখানা স্থাপন করেছিল, করে ঠিক করেছিল যে তারা যে লাভটা পাবে, মানে কিস্তি দেওয়ার পর যে লাভটা পাবে, সেই লাভটাকে সমান ভাগে ভাগ করবে, দুটো ভাগ, একটা ভাগকে তারা সমান ভাগে নিয়ে নেবে, আর বাকি আরেকটা ভাগকে তারা কাজের অনুপাতে নেবে। তা কাজের অনুপাতটা তাদের আগে বের করে রেখেছি আমরা 12:11:14, আর কিস্তি দেওয়ার পর লাভ থাকলো এই টাকাটা 1,11,000 টাকাটা। এই 1,11,000 টাকাটাকে আগে দুটো ভাগে ভাগ করলাম, একটা 55,500 টাকা করে দুটো ভাগে ভাগ করলাম, করে একটা 55,500 টাকাকে তারা সমান ভাগে ভাগ করছে। সমান ভাগে ভাগ মানে কজন আছে? তিনজন আছে, 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ করলে 18,500 হলো তো। আর আরেকটা 55,500 টাকাটাকে তারা কাজের অনুপাতে ভাগ করলো, করে একজন 18,000 পেল, একজন 16,500 পেল, আর একজন 21,000 পেল। তাহলে প্রথম জনের মোট লভ্যাংশ কত হলে? এই টাকাটা তো সবার ভাগে থাকছেই, প্লাস এই কাজের অনুপাতে যে টাকাগুলো সেগুলো সব যোগ করে দিলাম। যোগ করে প্রথম জন 16,500, দ্বিতীয় জন 35,500, তৃতীয় জন 39,500, এরকম টাকাগুলো আমরা তারা পেয়ে গেল। আচ্ছা, আমরা চলে আসছি এবার 14 নম্বর অঙ্কে। নম্বরে দেখা বলেছে দুই বন্ধু 40,000 আর 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে একটি চুক্তি হলো যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে, আর লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে।
প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? আচ্ছা, অঙ্কটায় খেয়াল করে দেখো। আগে দুই বন্ধুর মূলধনের অনুপাত বের করে নিই। দুই বন্ধুর মূলধনের অনুপাত কত কত? 40,000 আর 50,000। 40,000 ইসটু 50,000 সমান 4:5, তাই তো? তাদের মূলধন অনুপাত 4:5 পেল। এবার দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু টোটাল লাভটা কত সেটা বলা আছে, অঙ্কটাই বলা নাই। তো সেই টোটাল লাভটাকে আমরা কি ধরে নেব? x ধরি। মোট লাভ x টাকা, মোট লাভ সমান x টাকা, তাই তো? এই যে x টাকাটা লাভ হলো, মোট লাভ, এই x টাকাটাকে তারা কি করলো? আগে সমান দুভাগে ভাগ করে নিল। হ্যাঁ, তাহলে x টাকার কত পার্সেন্ট? 50% বলা আছে দেখো ওখানে। হ্যাঁ, 50%। তাহলে x টাকার 50% মানে অর্ধেক টাকা। আসলে 50% মানে তো অর্ধেক। x ইনটু 50 এর 100 কেটে গেলে x/2 টাকা হয়, তাই হয় তো? এই x/2 টাকাটাকে তারা কি করলো? x/2 টাকা তারাকে একটা ভাগ, দুটো ভাগে ভাগ করেছে। x/2 দুটো অংশ হয়ে যাবে। x টাকাটাকে দুটো ভাগে ভাগ করলাম, সমান ভাগে ভাগ করলে কত হয়? একটা x/2 হয় আর একটা তো x/2 হয়। তা প্রথম x/2 টাকাটাকে কি করলো? তারা সমান ভাগে ভাগ করলো। তাহলে সমান ভাগে প্রত্যেকে পাবে, সমান ভাগে প্রত্যেকে পাবে। আচ্ছা, প্রত্যেকে কত পাবে? এই x/2 কে 2 দিয়ে ভাগ করলাম, x/2 ইনটু উল্টিকে 1 এর 2 হলো, মানে x/4 টাকা। তার মানে প্রথম বন্ধু x/4 পাবে, দ্বিতীয় বন্ধু x/4 পাবে। এটা সমান ভাগ। আর বাকি যে x/2 সেটাকে কি অনুপাতে ভাগ করবে? তারা তাদের মূলধন অনুপাতে। তাহলে মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে কত? পাবে প্রথম বন্ধু পাবে কত? তাহলে x/2 ইনটু আনুপাতিক ভাগ আর 4/4 যোগ 5। তাহলে x/2 ইনটু 4 এর 9, তার মানে কত হয়ে গেল? 4x/18 টাকা, তাই তো? আর দ্বিতীয় বন্ধু পাবে x/2 ইনটু 5 এর 9 সমান 5x/18 টাকা। তাহলে বলো তো দেখি, এই সমান ভাগটা তো সবাই পাবে, দুজনেই পাবে, প্লাস প্রথম জন মূলধন অনুপাতে এটা পাবে, দ্বিতীয় জন মূলধন অনুপাতে এটা পাবে। তাহলে প্রথম জন মোট কত পেল? তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ কত হলো? x/4 প্লাস এদিকে কত? 4x/18। কত আসছে যেটা? 36 রসগু করলে 9x প্লাস 8x সমান 17x/36। আর দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ x/4 প্লাস 5x/18। 36 রসগু করে যোগ করলাম 9x, এটা কত হয়ে গেল? 18 দুগুণ 36, 5 দুগুণ 10x, তাই তো? তার মানে 19x/36 টাকা। শর্ত কি বলছে? শর্ত বলছে যে প্রথম জনের লাভটা দ্বিতীয় জনের লাভ থেকে 800 টাকা কম। প্রথম জনের লাভ দ্বিতীয় জনের লাভ থেকে 800 টাকা কম, মানে এই লাভ মাইনাস এই লাভ সমান 800 টাকা। তাহলে 19x/36 মাইনাস 17x/36 সমান 800। বিয়োগ করলে 2x/36 সমান 800, বা x সমান কত হবে? 800 ইনটু 36/2, 2 দিয়ে কেটে গেলে 18, তার মানে কত হলো? 8×8 144, 14,400 টাকা মোট লাভ পেয়ে গেলাম, 14,400। এবার উত্তর কি চেয়েছে এখানে? তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ তো টোটাল লাভ হচ্ছে 17x/36, সেখানে x এর মানটা বসিয়ে দেব। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ 17 ইনটু x এর মান হচ্ছে 14,400/36। 36 দিয়ে কেটে গেলে এটা 14,400, 36 দিয়ে কেটে গেলে এটা 400 হয়, 4×17 = 68, মানে 6,800 টাকা। আচ্ছা, অঙ্কটাকে আমি আরেকবার বলি। এটা একটা সরল অংশীদারির একটা জটিল ফর্ম। হ্যাঁ, কিরকম? দুই বন্ধু তাদের মূলধন অনুপাত মানে 40,000 50,000 জনের ব্যবসা শুরু করতে তার 4:5 বের করে রেখে দিলাম।
আর তাদের মোট লাভ কত টাকা সেটা অঙ্কের মধ্যে বলা নাই, আমরা সেটাকে কি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। দিয়ে এক্স টাকার 50% মানে কত হয়, এক্স বাই 2 টাকা হয়, মানে লাভটাকে, মোট লাভটাকে তারা দুটো ভাগে ভাগ করে নিল। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে দুটো ভাগে ভাগ করে নিল, একটা এক্স বাই 2 আর একটা এক্স বাই 2। এবার একটা এক্স বাই 2 টাকাকে তারা সমান ভাগে ভাগ করলো, দুজন আছে বলে 2 তে ভাগ করে আমরা এক্স বাই 4 পেলাম, প্রত্যেকে পেল এই টাকাটা। এই টাকাটা প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে। আর মূলধন অনুপাতে বাকি এক্স বাই 2 টাকাটাকে বের করলাম, করে একটা 4x বাই 18 আর একটা 5x বাই 18 হলো। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো, x বাই 4 প্লাস 4x বাই 18 যোগ করে আমরা 17x বাই 36 পেলাম। আর দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ x বাই 4 প্লাস 5x বাই 18 যোগ করে আমরা 19x বাই 36 পেলাম। তাই পেলাম তো। দিয়ে এখানে শর্ত কি বলছে, যে প্রথম বন্ধুর লাভটা দ্বিতীয় বন্ধুর লাভের থেকে 800 টাকা কম। এটা প্রথম বন্ধুর মোট লাভ, এটা দ্বিতীয় বন্ধুর মোট লাভ। তাহলে দ্বিতীয় বন্ধুর মাইনাস প্রথম বন্ধু সমান কত টাকা, 800 টাকা। করে ক্যালকুলেশন করে x এর মান পেয়ে গেলাম 14400, অর্থাৎ মোট লাভ পেয়ে গেলাম 14400 টাকা। সেখান থেকে তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে, 17x বাই 36, সেখানে x এর মানটা বসিয়ে দিয়ে 6800 টাকা। আচ্ছা, এবার আসছে আমরা 15 নম্বর অঙ্কে। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা কি বলেছে, পূজা, উত্তম ও মেহের তিনজনে যথা 5000, 7000 ও 10000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। আচ্ছা, এখানে কোনো কম বেশি মাসের খাটার ব্যাপার নাই, তার মানে এটা সরল অংশীদারির অঙ্ক একটা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত, তাদের মূলধনের অনুপাত কত কত হচ্ছে, 5000 ইস্টু 7000 ইস্টু 10000 সমান 5, 7, 10। এটা হলো তো। এবার কি হলো, এবার তারা ঠিক করলো যে কারবার চালানোর জন্য মাসে খরচ 125 টাকা করে তাদের একটা খরচ। একটা ব্যবসা করতে গেলে বিভিন্ন খরচ আছে। হ্যাঁ, ব্যবসাতে লোকজন বাইরে থেকে লোকজন তাদেরকে চা বিস্কুট দেওয়ার ব্যাপারটা থাকে, এইসব ব্যাপার, এই ধরনের একটা খরচ তাদের 125 টাকা করে মাসে খরচ হবে, তারা দেখে নিল, হিসাব করে দেখলো। আর আরেকটা কি করলো, যে মেহের এখানে কিন্তু কোনো দেখাশোনা করবে না ব্যবসাটা, কিন্তু কে কে দেখাশোনা করবে, পূজা উত্তম। আর পূজা উত্তম দেখাশোনা করবে বলে মাসিক তারা 200 টাকা করে নেবে, খাতা নেবে ওটা। হ্যাঁ, মানে যেহেতু ওরা দেশে খাটছে, ব্যবসাটা দেখাশোনা করছে, মেহের শুধু টাকাটা দিয়ে সে আর কোনো ব্যবসা থেকে হাত গুটিয়ে নিয়েছে, মানে ব্যবসাতে যা লাভ হবে এই খরচ বাদ দিয়ে তারপরে সেখান থেকে সে কি নেবে, লাভটা নেবে। হ্যাঁ, তা এই পূজা উত্তম প্রত্যেকে 200 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে বলো তো কারবারে মোট খরচ কত হচ্ছে, কারবারে মোট খরচ দেখো 125 টাকা করে মাসে কারবার চালানো খরচ, প্লাস 200 টাকা করে দুজনকে ভাতা দিতে হচ্ছে, মানে দেখাশোনা করার জন্য ব্যবসায়। এটা এক মাসের টোটাল খরচ, তাই তো। এটা আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে মোট খরচ বেরিয়ে চলে আসবে। এটা এক মাসের খরচ ছিল, এটা তাকে 12 দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল এক বছরের খরচ বেরিয়ে আসবে। আর দরকার হলে তোমরা কারবারে আচ্ছা একবারে না করে, আচ্ছা একবারই করবে, কারবারে মোট খরচ একবারই করে দিই। আচ্ছা, এটা সরল করলে কত হলো, 12 2 400 ইন্টু 12, 525 ইন্টু 12 গুণ করলে 525 বানানো হলে 5 12 7 6000 আর 25 12 300, 6300 টাকা, 6300। এটা কি বুঝতে পারলে কি সবাই? এই যে 125 টাকাটাকে প্রতি মাসে একটা খরচ আছে একটা। হ্যাঁ, বললাম ওই যে চা বিস্কুট বা আরো অন্য আনুষঙ্গিক ধূপকাঠি বা অনেক সময় অনেক কিছু করে, হ্যাঁ, সেই খরচটা। আর প্রতি মাসে দেখাশোনা করছে, ব্যবসাটা দেখাশোনা করছে উত্তম আর পূজা, সেই জন্য তারা 200 টাকা করে নেবে প্রতি মাসে, দুজনেই 200 টাকা করে নেবে। ওই জন্য দুজনকে 200 টাকা করে দিলে কত, 400 টাকা দিতে হচ্ছে। এইটা হচ্ছে এক মাসের খরচ, 125 আর 400, তাকে 12 দিয়ে গুণ করলে এক বছর খরচ পেলাম, তো টোটাল পেলাম 6300 টাকা খরচ হলো। আর লাভ হয়েছে 6000 কত টাকা, 960 টাকা। তাহলে বাকি লাভ কত থাকছে, বাকি লাভ 6960 থেকে 6300 টাকা আমরা বাদ দিলাম, তাহলে 660 টাকা বাকি করতে হবে। হ্যাঁ, এই টাকাটাকে তারা কি করবে, এবার তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে পূজার মূলধনের অনুপাতে, পূজার লভ্যাংশ বলে লিখলেও হবে, পূজার লভ্যাংশ কত হবে, 660
ইন্টু 5-এর 5 যোগ 7 যোগ 10, 660 ইন্টু 5-এর 22, তাই তো? কেটে গেলে 30, 150 টাকা পূজার লাভ হলো 150 টাকা। আচ্ছা, তারপরে কি আসছে? পূজার পরে আসছে উত্তম। উত্তমের লভ্যাংশ 660 ইন্টু 7-এর 22, কেটে গেলে 30, 210 টাকা, তাই হলো তো? এটা কত হয়ে গেল? 210। আর এটাকে হচ্ছে মেহের লভ্যাংশ 660 ইন্টু 10-এর 22, কেটে গেলে 30 হলো 300 টাকা। মেহেরের লভ্যাংশ হলো 300 টাকা। তাহলে এবার বলেছে তাহলে কে কত টাকা পাবে হিসেব করে দেখি। তাহলে এবার দেখো, তাহলে পূজা মোট কত পাবে বলো? পূজা মোট পাবে, আচ্ছা এই 150 টাকা তো পাবে, প্লাস 200 টাকা করে 12 মাসে পাবে, তাই পাবে তো? তাহলে 150 যোগ 12 দুগুণ 2400, তার মানে 2550 টাকা। আচ্ছা, তারপরে উত্তম মোট পাবে। উত্তম মোট পাবে, সেও কত টাকা পাবে? 210 টাকা তো পাবেই, প্লাস 200 টাকা করে যে ভাতা পাচ্ছে দেখাশোনা করার জন্য, দেখো তো আসছে এটা 210 যোগ 12 দুগুণ 2400, মানে 2610 টাকা। আর মেহের তো শুধু একটাই টাকা পাচ্ছে, কারণ সে তো কোনো ব্যবসা দেখাশোনা করেনি, সে পাচ্ছে 300 টাকা। এটা হচ্ছে টোটাল লাভ বের করলাম, মানে কে কত টাকা পেলো আমরা বের করে দিলাম। হ্যাঁ, আমি অঙ্কটা আরেকবার বলছি। অঙ্কটা একটা সরল অংশীদারি কারবারের মধ্যে একটু জটিল ভাব আছে। হ্যাঁ, তা অঙ্কটা তাদের 3 জনের মিলে একটা ব্যবসা করতে তাদের মূলধন অনুপাত বের করে দিলাম। আচ্ছা, এবার কারবারে মোট খরচ দেখছি কি 125 টাকা এমনি ব্যবসার খরচ আছে, আর 200 টাকা করে তাদের দুজনে দেখাশোনা করার জন্য দুজনে পাচ্ছে। এক মাসে এইটা খরচ, তাকে 12 দিয়ে গুণ করে 1 বছরে খরচ পেলাম। লাভ হয়েছে 6960 টাকা, সেখান থেকে মোট খরচটা বাদ দিয়ে দিলাম, যে 660 টাকা হাতে করে থাকবে। হ্যাঁ, এই 660 টাকা থেকে দেখুন কি কত লভ্যাংশ পেলো, আমরা আনুপাতিক ভাগারে মূলধন থেকে বের করে দিলাম। দেওয়ার পরে তাহলে এবার পূজা মোট কত পাচ্ছে দেখো, এই মূলধন অনুপাতে এই টাকাটা তো পাচ্ছে, প্লাস ব্যবসা 200 টাকা করে দেখাশোনা করার জন্য প্রতি মাসে 12 মাসে তাহলে কত পাচ্ছে? 12 গুণ 2400 আর 150 দিয়ে 2550। উত্তমতায় 210 যোগ 2400 2610, আর মেহের পেয়ে গেল কত? 300 টাকা। টোটাল কে কত টাকা পেল আমরা পেয়ে গেলাম। তাহলে মিশ্র অংশীদারি কারবার বা সরল অংশীদারি সব মিলেমিশে আছে এখানে অঙ্কগুলো। আজকের যে অঙ্ক 6টা অঙ্ক, সেই অঙ্কগুলোকে আমি সব রকমভাবেই দেখালাম। তোমরা এখান থেকে অঙ্কগুলোকে করবে, আর বাকি শর্ট কোশ্চেন, এসএকিউ বা এমসিকিউ এগুলো আমি পরের দিন তোমাদের করিয়ে দেবো। আজকে এখানে শেষ।